নমস্কার। আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। যে কোনো গবেষণা কাজের ক্ষেত্রে বা গবেষণার ক্ষেত্রে, অর্থাৎ যখন কোনো একজন ব্যক্তি গবেষণা কাজ বা রিসার্চের কাজটি শুরু করতে চান, তখন শুরুতেই যে বিষয়টিকে বিশেষ রূপে আমাদেরকে গুরুত্ব দিতে হয় বা গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা আমরা অনুভব করে থাকি, সে বিষয়টি হচ্ছে রিসার্চ প্রবলেম। অর্থাৎ আমরা যে বিষয়টিকে নিয়ে গবেষণা করব, সেই বিষয়টি গবেষণার যোগ্য কি যোগ্য নয়, বা আমি যখন কোনো একটা প্রবলেমকে গবেষণার জন্য বা কোনো একটা বিষয়কে যখন গবেষণার জন্য নির্বাচন করার সময় আমাকে কতগুলি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আলোকপাত করা খুব দরকার। অর্থাৎ বলা যেতে পারে, যখন কোনো একটি বিষয় বা কোনো একটা টপিক বা কোনো একটা ইস্যু বা কোনো একটা ক্রাইসিস সম্পর্কে আমরা অনুসন্ধান বা অনুশীলন করতে চাই, সায়েন্টিফিক স্টাডি করতে চাই, তখন আমাদেরকে কতগুলো বিচার্য বিষয়, কতগুলো বিষয়ের প্রতি আলোকপাত করতে হবে। অর্থাৎ যে কোনো বিষয়কে নিয়ে আমরা গবেষণা করলেই গবেষণার যে প্রাসঙ্গিকতা বা তাৎপর্য সেটা কিন্তু আমাদের কাছে স্পষ্ট হবে না। সেই জন্য বলা হচ্ছে যে যদি কোনো সমস্যাকে গবেষণার যোগ্য হতে হয়, তাহলে সেক্ষেত্রে কতগুলি বিচার্য বিষয় বা কতগুলি বিচার্য একক রয়েছে, যেগুলি সম্পর্কে আমাদেরকে বুঝে নেওয়া দরকার, বা আমরা যখন সমস্যা নির্বাচন করার সময় সেই বিষয়গুলির প্রতি আমরা আলোকপাত করব। এটাই হচ্ছে কাম্য বা আবশ্যিক। তো যাই হোক, আজকে আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি, অর্থাৎ রিসার্চ প্রবলেম কি, রিসার্চ প্রবলেম নির্বাচন করার সময় আমাদেরকে কোন কোন দিকগুলিতে গুরুত্ব দেওয়া দরকার, এবং কোনো একটি রিসার্চ প্রবলেম যোগ্য কি যোগ্য নয়, উপযুক্ত হয়েছে কি হয়নি, সেটা আমরা কি করে বুঝবো, ইত্যাদি কতগুলো টেকনিক্যাল বিষয় সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তাহলে শুরু করা যাক। প্রথমে হচ্ছে রিসার্চ প্রবলেম কাকে বলে। প্রথমে আমাদেরকে এই জায়গাটা কিন্তু জানতে হবে, হোয়াট ইজ রিসার্চ প্রবলেম। এইটি কিন্তু একটি তাৎপর্যপূর্ণ বিষয়, যেটি সম্পর্কে আমাদেরকে সবার শুরুতে বুঝে নেওয়া দরকার। অর্থাৎ যদি কোনো ব্যক্তি গবেষণা করতে চান, তাহলে কিন্তু আবশ্যিক রূপে যেটা গুরুত্ব ফোকাস করতে হবে যে রিসার্চ প্রবলেম কি। এ প্রসঙ্গে একজন বিশিষ্ট গবেষণাবিদ হুইটনে তিনি কি বলেছেন, এই গবেষণার রিসার্চ প্রবলেম কি সেটা সম্পর্কে উল্লেখ করতে গিয়ে তিনি তার নিজের যে গবেষণার লব্ধ বা বিচারলব্ধ যে ধারণাটি তিনি ব্যক্ত করেছেন, তিনি এইভাবে বলেছেন যে রিসার্চ প্রবলেম কি। রিসার্চ প্রবলেম হচ্ছে টু ডিফাইন এ রিসার্চ প্রবলেম মিনস, এর অর্থ কি হচ্ছে, মিনস টু পুট এ ফেন্স, একটা বেড়া। ফেন্স কথাটির মানে একটা বেড়া, সে বেড়া দেব বা একটা লিমিটেড একটা এরিয়া বা কোনো একটা বিষয়কে আমরা লিমিটেড করে নেব, সেটাকে ফেন্সিং বলছে। টু ফেন্স অ্যারাউন্ড ইট, কোনো একটা সমস্যা গবেষণার জন্য নির্বাচন করার সময় সে সমস্যাটিকে ফেন্সিং করা হয়, কমা টু সেপারেট ইট, সেই সমস্যাটিকে সেপারেট করতে হয়, সেপারেট ইট, টু সেপারেট ইট কেয়ারফুলি, ইট বাই কেয়ারফুল ডিস্টিংশনস। এইখানে হচ্ছে মাথায় রাখতে হবে, এই কতগুলো বিচার্য বিষয় রয়েছে সেগুলোকে ফ্রম ডিস্টিংশন from like questions found in related situation, questions found in related situations of need, আচ্ছা, হুইটনে এরকম একটা গুরুত্বপূর্ণ বিচার তিনি তুলে ধরলেন
যে রিসার্চ প্রবলেম আমরা কাকে বলবো। রিসার্চ প্রবলেম বলতে গিয়ে বলছে যদি কোনো একটা প্রবলেম কাউকে ডিফাইন করতে হয়, ডিফাইন করার অর্থ হচ্ছে সে প্রবলেমটাকে ফেন্স করে নেওয়া। আমি ধরলাম এরকম একটা রিসার্চ প্রবলেম রয়েছে, আর পি রয়েছে, রিসার্চ প্রবলেম রয়েছে, সেটাকে আমি এরকম ফেন্সিং করে নেব, ডিফাইন করব। মানে রিসার্চ প্রবলেমকে ডিফাইন করা মানে হচ্ছে সে রিসার্চ প্রবলেমটাকে একটা লিমিটেড করে নেওয়া, অর্থাৎ আমি কোন এরিয়ার মধ্যে বা কতটুকু জায়গাকে আমি অনুশীলনের মধ্যে রাখতে চাইছি, আমি কতটুকু জায়গাকে বিচারের মধ্যে রাখতে চাইছি, সেই বিষয়টিকে বলা মানে বোঝায় টু ডিফাইন রিসার্চ প্রবলেম। মানে এখানে কি তিনি বলেছেন যে পুট এ ফেন্স around it to separate it by the careful distinctions from like questions found in related situations of need। অর্থাৎ সাধারণভাবে আমরা যে বিষয়টি আমরা সাধারণভাবে জানি যে কোনো না কোনো প্রয়োজন মানে সে প্রয়োজনটা এরকম হতে পারে কোনো জটিল সমস্যার সমাধান খুঁজে বের করা, সেই প্রয়োজনটা হতে পারে কোনো অজানা প্রশ্নের উত্তর অনুসন্ধান করা, সেই প্রয়োজনটা হতে পারে কোনো জটিল কাজ বা কোনো ডিফিকাল্ট কাজ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া, কিংবা সেই প্রয়োজনটা হতে পারে যে কোনো একটা জায়গায় ব্যক্তি নিজেকে উপযুক্ত করে তুলতে চাইছে, সেই উপযুক্ত করে তোলা, কিংবা তার নিজের মধ্যে অ্যাডাপ্টেবিলিটিটাকে গ্রো করা বা অ্যাডাপ্টেবিলিটিটাকে বাড়ানো, অ্যাসেস করা ইত্যাদি। কিংবা এই প্রয়োজন হতে পারে নতুন কিছু রচনা করা, নতুন কিছু প্রবর্তন করা, সবার সামনে নতুন কিছু জিনিস তুলে নিয়ে আসা। এই যে প্রয়োজনকে কেন্দ্র করে যে প্রশ্নগুলো উঠে আসে, সেই প্রশ্নগুলো থেকে যে একটি রিসার্চ প্রবলেম জেনারেট হতে পারে, কিন্তু সেই কোশ্চেন্স অ্যান্ড রিসার্চ প্রবলেম ইজ নট দ্য সেম থিং, অর্থাৎ কোনো রিসার্চ কোশ্চেন্স বা রিসার্চ প্রবলেমস আর নট দ্য সেম থিং। রিসার্চ কোশ্চেন্সের পরিপ্রেক্ষিতে রিসার্চ প্রবলেম আমরা ডিফাইন করতে পারি, কিন্তু টু ডিফাইন রিসার্চ প্রবলেম কথাটির অর্থ হচ্ছে যে প্রবলেমটাকে আমরা সুন্দর করে একটা জায়গার মধ্যে বেঁধে দিলাম মানে কি, এবার সেই প্রশ্নগুলো যে প্রয়োজনবোধ, যে সমস্ত জটিল পরিস্থিতি বা জটিল সিচুয়েশানস রয়েছে, যেগুলো সম্পর্কে আমাদের সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, প্রাসঙ্গিকতা রয়েছে, সেই বিষয়গুলি থেকে নিজের রিসার্চের যে প্রবলেমটি, সেই প্রবলেমটিকে আমরা সেপারেট করে নিলাম, সেই প্রবলেমটিকে আমরা স্পেসিফাই করে নিলাম, সেই প্রবলেমটাকে আমরা স্পেসিফিক করে নিলাম, সেটাকে আমরা ফেন্সিং করে নিলাম। এই কথাটি এখানে বলা হচ্ছে টু ডিফাইন রিসার্চ প্রবলেম মিনস টু ফেন্স অ্যারাউন্ড ইট, এই প্রবলেমটাকে ফেন্স করে নেওয়া ইন রেসপেক্ট টু ডিফারেন্ট আদার কম্পোনেন্ট অফ রিসার্চ। একটা রিসার্চের যে অন্যান্য কম্পোনেন্ট, অন্যান্য আসপেক্টস রয়েছে, প্রবলেম হতে পারে, সিচুয়েশনস হতে পারে, বা যে বিভিন্ন রকম কোশ্চেন্সগুলোর পরিপ্রেক্ষিতে আমি রিসার্চ প্রবলেমটাকে ঠিক করছি, সে প্রশ্নগুলো হতে পারে, সেগুলো থেকে আমার প্রবলেমটাকে আলাদা করার যে একটা বিষয় সেটিকে বলা যায় টু ডিফাইন রিসার্চ প্রবলেম। এটি হচ্ছে আমাদের হুইটনে এরকমভাবে তিনি এই বিষয়টিকে উল্লেখ করেছেন। এরপরে আমরা আরও দেখে নেব এই রিসার্চ প্রবলেম সম্পর্কে আরও কী ধরনের ভাবনা রয়েছে, কী ধরনের যুক্তি রয়েছে, বিচার রয়েছে, সেগুলো বুঝে নিতে হবে। তাহলে আমাদেরকে এই প্রসঙ্গে মনে রাখতে হবে যে একটা গবেষণা কাজ শুরু করার সময় গবেষক অবশ্যই তার নিজের যে ক্যাপাসিটি, নিজের যে কর্মপদ্ধতি, নিজের যে ক্যাপাবিলিটি, তার উপর ভিত্তি করে তিনি কিন্তু তার নিজের যে অনুশীলন বা স্টাডি বা ইনভেস্টিগেশনের যে এরিয়াটা, সেই এরিয়াটাকে তিনি কিন্তু ঠিক করে নেবেন, নির্দিষ্ট করে নেবেন। এই নির্দিষ্ট করার ক্ষেত্রে কিন্তু প্রথম যে কাজটি তিনি করবেন সেটি হচ্ছে রিসার্চ প্রবলেমকে ডিফাইন করবেন। এরপরে মুনরো এবং এঙ্গেলহার্ট বলে দুই ব্যক্তি, মুনরো অ্যান্ড এঙ্গেলহার্ট এই দুজন এই রিসার্চ প্রবলেম সম্পর্কে বলতে গিয়ে, রিসার্চ প্রবলেম কি, তার বিচার্য বিষয় কি বলতে গিয়ে তিনি এরকম বলেছেন। ওনারা এরকমভাবে তাদের নিজেদের ব্যাখ্যা বা ভাবনাটাকে ডিফাইন করেছেন। কি বলেছেন? ওনারা বলেছেন যে টু ডিফাইন এ প্রবলেম মিনস প্রবলেম মিনস এনারা কতগুলো সূচক বা কতগুলি নির্ধারক সম্পর্কে উল্লেখ করেছেন। কি কি সূচক উল্লেখ করেছেন? প্রথম কথা তিনি বলেছেন যে এনারা বলেছেন যে টু স্পেসিফাই ইট, কোনো একটা প্রবলেমকে ডিফাইন করার অর্থ হচ্ছে সে প্রবলেমটাকে আমরা স্পেসিফাই করে নিলাম, নির্দিষ্ট করে নিলাম। দ্বিতীয় কথা তিনি বলছেন যে এটার অর্থ হচ্ছে টু স্পেসিফাই অল রিলেটেড কোশ্চেন্স, শুধু স্পেসিফাই করলাম, প্রবলেমটাকে স্পেসিফাই করতে যেমন সাহায্য করবে, টু স্পেসিফাই অল
রিলেটেড কোশ্চেন্স এই মুনরো এবং এঙ্গেলহার্ট এনারা কিন্তু এরকমভাবে কতগুলো সিগনিফিক্যান্ট প্যারামিটার, সিগনিফিক্যান্ট ডাইমেনশন উল্লেখ করছেন। তো তারপরে এনারা আরও বলছেন যে টু ডিলিমিট দ্য এরিয়া অফ ইনভেস্টিগেশন, টু ডিলিমিট দ্য এরিয়া অফ ইনভেস্টিগেশন এরকম ওনারা উল্লেখ করছেন। ইনভেস্টিগেশন এরকম 4 নম্বর পয়েন্টে তারা উল্লেখ করছেন, 4 নম্বর ডাইমেনশন হিসেবে ওনারা উল্লেখ করছেন, বলছেন টু স্পেসিফাই দ্য কন্ডিশন ফর স্টাডি, টু স্পেসিফাই দি কন্ডিশনস ফর স্টাডি অর্থাৎ অনুশীলন করার জন্য যে পরিস্থিতিগুলো দরকার হয় সেই পরিস্থিতিগুলোকে স্পেসিফাই করতে সাহায্য করে। টু সেট নর্মস, 5 নম্বর বিষয়ে এনারা বলছেন টু সেট নর্মস অর বেস কথাটির অর্থ হচ্ছে ফাউন্ডেশন, হ্যাঁ, নর্মস অর বেস অফ থিওরি টু স্টাডি। এখানে আমাদেরকে মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে, এখানে মুনরো এবং এঙ্গেলহার্ট 1928 এঙ্গেলহার্ট 1928 টু ডিফাইন্ড মিনস বলতে গিয়ে কতগুলো জিনিসকে ওনারা উল্লেখ করলেন যে একটা রিসার্চ প্রবলেমকে ডিফাইন করব, মানে একজন গবেষক যখন একটা রিসার্চ প্রবলেমকে ডিফাইন করার মধ্য দিয়ে প্র্যাকটিক্যালি কী হচ্ছে, ডিফাইন করার মধ্য দিয়ে প্র্যাকটিক্যালি কোন কাজগুলো সম্পাদিত হচ্ছে সেটা সম্পর্কে উল্লেখ করতে গিয়ে বলছেন যে প্রবলেমটির উপর আমরা অনুশীলন করতে চাইছি বা অনুসন্ধান করতে চাইছি সে প্রবলেমটিকে আমরা অ্যাকচুয়ালি স্পেসিফিক করে নিচ্ছি। স্পেসিফিক মানে সমস্ত অনেক রিলেটেড কম্পোনেন্ট থাকতে পারে, অনেক হ্যাপাজার্ড বিষয় থাকতে পারে, আরও অনেক ছোট ছোট সমস্যা থাকতে, অর্থাৎ মূল সমস্যার সাথে আরও ছোট এরকম রিলেটেড সমস্যা থাকতে পারে। তো সেই সমস্যাগুলোর মধ্যে থেকে সমস্ত সমস্যাগুলোকে একসাথে অনুশীলন করতে গেলে একসাথে একটি গবেষকের পক্ষে সমস্ত সমস্যাগুলি সমাধান করা সম্ভব হয়ে ওঠে না। সেক্ষেত্রে কি হয়ে যেতে পারে যে কাজটি একটা বিশৃঙ্খল একটা পরিস্থিতি তৈরি করলো বা একটা এলোমেলো একটা জায়গা তৈরি করলো। এমতো অবস্থায় বা এরকম পরিস্থিতিতে যে আমরা কতটুকু জায়গাকে কনসেন্ট্রেট করতে চাইছি, আমরা কতটুকু জায়গাকে ফোকাস করতে চাইছি সেটাকে বিশেষ করে নির্দিষ্ট করে নেওয়া। এই যে আমি দেখা গেল কোনো একটা সমস্যার মধ্যে 10 রকম কম্পোনেন্ট রয়েছে, যে আমি গবেষক মনে করছি যে আমার ক্যাপাসিটি আছে 5টাকে কভার করা, এর বেশি আমি কভার করতে পারবো না। হ্যাঁ, আর একসাথে অ্যাট এ টাইম আমি 10টা পয়েন্টের মধ্যে 5টা পয়েন্টকে আমি কভার করতে পারবো। সে বিভিন্ন রকম প্রশ্নের পরিপ্রেক্ষিতে বা বিচার্য বিষয়ের পরিপ্রেক্ষিতে হতে পারে আমার ক্যাপাসিটির পরিপ্রেক্ষিতে আমি 5টার বেশিকে কভার করতে পারবো না, হতে পারে যে সময়ের পরিপ্রেক্ষিতে, হতে পারে অর্থের পরিপ্রেক্ষিতে এরকম, বা হতে পারে যে বিভিন্ন ম্যান পাওয়ার বা এই সমস্ত দরকার হতে পারে যে আমার যে ইন্টেলেকচুয়াল ফাংশনস রয়েছে তার পরিপ্রেক্ষিতে বা ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি যা রয়েছে, এক্সপার্টাইজ রয়েছে তার পরিপ্রেক্ষিতে আমি দেখা গেল কোনো একটা প্রবলেমের 10টা এরিয়া বা 10টা কম্পোনেন্টের মধ্যে 5টা কম্পোনেন্ট বা 5টা এরিয়ার বেশি আমি কভার করতে পারবো না। তো এই মতো অবস্থায় বা এরকম পরিস্থিতিতে আমাকে তো নির্দিষ্ট করে নিতে হবে যে সে 10টা জায়গার মধ্যে কোন 5টা পয়েন্ট বা কোন 5টা এরিয়াকে আমরা ফোকাস করব, যেটা লজিক্যালি সাপোর্ট হবে বা যেটা লজিক্যালি অ্যাকসেপ্টেড হবে। এরকম জায়গাগুলিকে লোকেট করাকে বলা হচ্ছে বা স্পেসিফাই করাকে বলা হচ্ছে টু স্পেসিফাই ইট, অর্থাৎ রিসার্চ প্রবলেমকে ডিফাইন করার মধ্য দিয়ে আমরা এটাকে কিন্তু স্পেসিফাই করে নিচ্ছি। এরপরে কি বলা হচ্ছে, আর কি স্পেসিফাই করে নিচ্ছে, টু স্পেসিফাই অল রিলেটেড কোশ্চেন্স। একটা প্রবলেম রিলেটেড অনেক প্রশ্ন আসতে পারে, অনেক প্রশ্ন, এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য দেখা যেতে পারে একটা নির্দিষ্ট কর্মপদ্ধতি বা অনুশীলন পদ্ধতি অবলম্বন করতে হতে পারে। এমতো অবস্থায় দেখা যাচ্ছে যে গবেষককে সিদ্ধান্ত নিতে হবে। গবেষকের কী সিদ্ধান্ত নিতে হবে, যে যতগুলো রিলেটেড কোশ্চেন্স রয়েছে প্রত্যেকটি রিলেটেড কোশ্চেন্সের মধ্যে কোন স্পেসিফিক কোশ্চেন্সগুলো এই গবেষণা বা অনুশীলন পদ্ধতির সাথে বা অনুশীলন প্রক্রিয়ার সাথে যুক্ত হবে সেটা সম্পর্কেও কিন্তু গবেষককে সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ সমস্ত প্রশ্ন, অল রিলেটেড কোশ্চেন্সকে কনসেন্ট্রেট করা বা ফোকাস করা গবেষকের কাজ নয়। সেজন্য বলা হচ্ছে স্পেসিফিক কিছু প্রশ্নের উত্তর
স্পেসিফিক প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তার নিজস্ব কিছু না কিছু অর্থ বা কিছু না কিছু বৈশিষ্ট্য, কিছু না কিছু মেকানিজমকে তারা কন্টিনিউ করে বা ফোকাস করে বা ক্যারি অন করে। তো যাই হোক, তো একটি প্রবলেমের সাথে বা একটি রিসার্চ প্রবলেমকে সলভ করার জন্য কোন কোন কোশ্চেন্সগুলোকে ফোকাস করতে হবে এবং সেই কোশ্চেন্সগুলোর পরিপ্রেক্ষিতে কী কী ব্যবস্থা নিতে হতে পারে সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য, সে সম্পর্কে বিচার করার জন্য গবেষককে কিন্তু এই প্রবলেমটাকে ডিফাইন করতে হয়। এরপরে কি বলা হয়েছে, টু ডিলিমিট দ্য এরিয়া অফ ইনভেস্টিগেশন। এবার আমাদেরকে মনে রাখতে হবে যে ডিলিমিট করা মানে কি। আমরা দুটো শব্দ পাই, একটা শব্দ আমরা আমাদের সামনে গবেষণা ক্রিয়ার সময় আমরা দেখতে পাই, একটি হচ্ছে লিমিটেশন আর একটা ডিলিমিটেশন। এখানে একটু সংক্ষেপে বলে নিই। লিমিটেশন মানে যখন কোনো একজন গবেষক কোনো একটি গবেষণা কাজ সম্পাদন করছেন, কিন্তু গবেষণা কাজটি সম্পাদন করতে গিয়ে তিনি কতগুলো প্রবলেম ক্রিয়েট করলেন বা কতগুলো সামর্থ্যের অক্ষমতার জন্য হতে পারে, নিজের ক্যাপাসিটির লিমিটেশনের জন্য হতে পারে যে সে পুরো এরিয়াটাকে কভার করতে পারলো না, বা কতগুলো জটিল সমস্যা বা জটিল প্রশ্নের উত্তর তারা দিতে পারলেন না। এমতো অবস্থায় বা তিনি কিন্তু যথেষ্ট বা উপযুক্ত কন্ট্রিবিউশন রাখতে পারলেন না, তখন বলা হবে যে এইটি হচ্ছে তার লিমিটেশন। অর্থাৎ তিনি তার কাজ করা উচিত ছিল বা করা প্রয়োজনীয়তা ছিল, কিন্তু সেই কাজটা কিন্তু সেই মাত্রায় কিন্তু তিনি করতে পারছেন না। এই ব্যাপারটাকে তিনি বলা হচ্ছেন, এই বিষয়টিকে তিনি কি বলছেন, এটাকে রিসার্চের ভাষায় বলা হচ্ছে লিমিটেশন। আবার যখন গবেষক মনে করেন যে আমার যে যতটুকু ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটির উপর ভিত্তি করে আমি আমার কাজটাকে লিমিটেড করে নেব, আমি পুরো এরিয়া, দেখা গেল আমি কোনো একটা বিষয় নিয়ে কাজ করতে চাই যে একটা বিশদ এরিয়া ধরে আমাকে অনুশীলন করতে হতে পারে, কিন্তু আমি কি করতে চাইছি, আমি আমার ক্যাপাসিটির অনুসারে বা আমি আমার কর্মক্ষমতা অনুসারে আমি পুরো বৃহৎ এরিয়াটিকে ছোট এরিয়াতে ছোট জায়গাতে আমি ভাগ করে নিলাম, এবং যেটুকু ক্যাপাসিটি আছে, যতটুকু আমার রিসোর্স আছে, যতটুকু রিসোর্স অ্যাভেলেবিলিটি রয়েছে, তার উপর ভিত্তি করে আমি আমার পুরো কাজটাকে একটা ছোট জায়গায় সেন্ট্রালাইজড করে দিলাম, বা আমার ফোকাল পয়েন্টটাকে আমি স্পেসিফিক করলাম। তখন সেই প্রক্রিয়াটিকে বলা হচ্ছে, অর্থাৎ আমার কর্মপদ্ধতিটাকে লিমিটেড করে নিলাম, কর্ম করার বা রিসার্চ করার বা ইনভেস্টিগেশনের এরিয়াটাকে আমি লিমিটেড করে নিলাম, সেটাকে ডিলিমিট করা বলছে। তো প্রবলেম ডিফাইনের মধ্য দিয়ে প্রবলেমকে যখন আমরা ডিফাইন করে থাকি, এই প্রবলেমকে ডিফাইন করার মধ্য দিয়ে কিন্তু এই এরিয়া অফ ইনভেস্টিগেশনটাকে কিন্তু ডিলিমিট করে নেওয়া হয়। এরপরে কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে ঠিক একই সাথে এনারা বলেছেন যে একটা প্রবলেমকে যখনই ডিফাইন করে নেব, ডিফাইন করার সাথে সাথে কিন্তু আমাদের আরও কতগুলো বিষয় কিন্তু নির্দিষ্ট হয়ে যায়। কি নির্দিষ্ট হয়ে যায়, যে আমি যে সমস্যা থেকে নিয়ে অনুসন্ধান করতে চাইছি, সেই সমস্যাটির কি কন্ডিশন রয়েছে, কোন সার্কামস্ট্যান্সেস বা কোন ফেনোমেনা রয়েছে, কি ধরনের ফেনোমেনা রয়েছে, যে ফেনোমেনা বা সার্কামস্ট্যান্স বা কন্ডিশনের পরিপ্রেক্ষিতে আমার প্রবলেমটাকে নিয়ে আমি স্টাডি করতে পারবো, প্রবলেমটাকে নিয়ে আমি আমার নিজের মতো করে কাজ করতে পারবো, বা আমি যে প্রশ্নটার উত্তর পেতে চাইছি, বা যে কঠিন বা জটিল পরিস্থিতিগুলোকে আমি জটিল পরিস্থিতির সমাধান খুঁজে পেতে চাইছি, সেইটা কিভাবে পাবো, তার জন্য আমাকে কিছু কন্ডিশনস রাখতে হবে। এই বিষয়গুলোকে আমি একটা ছোট্ট ইকুয়েশন দিয়ে বা একই রকমভাবে লাস্ট কথাটা বলে নিই, তারপরে আমি এটাকে একটা উদাহরণ দিয়ে বিষয়টিকে বোঝাবো। বিষয়টি কি বলছে, এরপরে বলা হচ্ছে যে টু সেট, যখন আমরা প্রবলেম সিলেক্ট করব, প্রত্যেকটা প্রবলেমের কিছু থিওরিটিক্যাল সাপোর্ট থাকে, যেটা হচ্ছে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড বলা যেতে পারে, যেটিকে বলা যেতে পারে থিওরিটিক্যাল বেস বলা যেতে পারে। এই থিওরিটিক্যাল বেসটা প্র্যাকটিক্যালি যে কোনো প্রবলেমকে একটা লজিক্যাল প্ল্যাটফর্ম প্রোভাইড করে, একটা এম্পেরিক্যাল প্ল্যাটফর্ম প্রোভাইড করে। অর্থাৎ প্রত্যেকটা প্রবলেমের পিছনে যদি একটা থিওরিটিক্যাল সাপোর্ট বা থিওরিটিক্যাল কানেক্টিভিটি বা থিওরিটিক্যাল অ্যাসিমিলেশন গবেষক থ্রু রিভিউ ওয়ার্কের মধ্য দিয়ে পেয়ে থাকেন, তাহলে সেই থিওরিটিক্যাল সাপোর্ট বা থিওরিটিক্যাল যে মেকানিজমটি রয়েছে সেটি কিন্তু অ্যাকচুয়ালি সেই প্রবলেমটিকে একটা লজিক্যাল প্ল্যাটফর্ম বা একটা এম্পেরিক্যাল প্ল্যাটফর্ম বা একটা এম্পেরিক্যাল লেআউট বা এম্পেরিক্যাল সিনট্যাক্স বা একটা লজিক্যাল সিনট্যাক্স প্রোভাইড করে। এই লজিক্যাল বা এম্পেরিক্যাল যে সিনট্যাক্স বা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের পরিপ্রেক্ষিতে কিন্তু মূলত যেটা দেখা যায়, সেই প্রবলেমটিকে কিন্তু স্পেসিফিক্যালি ডিফাইন করা যায়, সেই প্রবলেমটিকে কিন্তু স্পেসিফিক্যালি অর্গানাইজ করা যায়, সেই প্রবলেমটিকে স্পেসিফিক্যালি ডিজাইন করা যায়। তার ভিত্তিতে গবেষক কিন্তু তার যে সমস্ত প্রশ্ন আছে, যে স্টেপ বা যে সিকোয়েন্স বা যে অ্যাক্টিভিটিগুলি তিনি করবেন, সেই প্রত্যেকটা অ্যাক্টিভিটি কেন করবেন, তা কেন করা, সেটা করতে গেলে কেন সেইভাবেই করা দরকার আছে। কোনো একটা কাজ একটা সিকোয়েন্সে করলেন, সেই সিকোয়েন্সটা কেন, তার লজিক্যাল কোয়েশ্চেন্সের অ্যান্সার, লজিক্যাল অ্যান্সার্স কিন্তু প্রত্যেকটা টাস্কের লজিক্যাল অ্যান্সার্স কিন্তু তারা কিন্তু ডিফাইন করতে পারবেন বা নির্দিষ্ট করতে পারবেন। তা যাই হোক, এটাকে একটা যদি আমি এক্সাম্পল হিসেবে ধরে নিই, ধরা যাক এখানে একটা এরকম প্রবলেম রয়েছে। এখানে কি রয়েছে, একটা প্রবলেম রয়েছে, কি প্রবলেম রয়েছে বা একটা সিচুয়েশনস রয়েছে।
হ্যাঁ, বা একটা প্রশ্ন রয়েছে, সেইটি হচ্ছে বা আমরা একটা বিষয় ঠিক করেছি যেটাকে নিয়ে আমরা স্টাডি করতে চাইছি, ধরা যাক সেটি হচ্ছে এক্স। এবার কি হয়েছে, এক্সের সাথে রিলেটেড অনেক কোশ্চেন্স রয়েছে, এ বি সি ডি এরকম অনেকগুলো প্রশ্ন রয়েছে। হ্যাঁ, যে প্রশ্নগুলো হচ্ছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই এক্স নামক যে কম্পোনেন্টটা সেটির সাথে রিলেটেড। একই রকমভাবে বলা হচ্ছে যে এখানে এই এক্সটা কি হচ্ছে, এখানে দেখা যাচ্ছে এরকম অনেক এরিয়া রয়েছে, এম এন ও পি এরকম এরিয়া রয়েছে। হ্যাঁ, একই রকমভাবে কী আছে, এরকম কতগুলো কন্ডিশনস রয়েছে। যেমন ধরা যাক কী কন্ডিশনস রয়েছে, যেমন ধরা যাক ওয়াই জেড, হ্যাঁ ওয়াই জেড পি এরকম কতগুলো কন্ডিশনস রয়েছে। একই রকমভাবে কি দেখা যাচ্ছে, এরকম দেখা যাচ্ছে এর কতগুলো থিওরিটিক্যাল, এর একটা দেখা গেল বা দুটো ডাইরেক্ট বা ইনডাইরেক্ট থিওরিটিক্যাল লিঙ্ক রয়েছে। হ্যাঁ, ধরে নিচ্ছি সেরকম থিওরিটিক্যাল লিঙ্ক কীরকম রয়েছে, যেমন ধরা যাক এফ জি এইচ এরকম কতগুলো থিওরিটিক্যাল সাপোর্ট রয়েছে। তো আমি যখন প্রবলেমটাকে ডিফাইন করব, প্রথমে কি ডিফাইন করব, আমার এখানে যে যতগুলো প্রশ্ন রয়েছে সে প্রশ্নগুলোর মধ্যে কোন প্রশ্নটাকে আমি কনসেন্ট্রেট করতে চাইছি সেটাকে আমাকে প্রথমে ডিফাইন করতে হবে। ডিফাইনিংয়ের মধ্য দিয়ে, প্রবলেম ডিফাইনের মধ্য দিয়ে বা প্রবলেম আইডেন্টিফিকেশনের মধ্য দিয়ে আমাকে সে প্রশ্নগুলো, অনেক প্রশ্ন থাকতে পারে, আমার কোন নির্দিষ্ট প্রশ্নটাকে নিয়ে আমি কাজ করতে চাইছি সেটাকে ঠিক করতে হবে। একই রকমভাবে আমার সামনে অনেক কি রয়েছে, আমার কাছে অনেক এরিয়া রয়েছে। কোন কোন এরিয়া রয়েছে, আমার এরিয়া নাম্বার এম এন ও পি এরকম 4 রকমের এরিয়া রয়েছে। দেখা গেল আমি এতগুলো এরিয়া কভার করতে পারবো না, কারণ আমার লিমিটেড ক্যাপাসিটি রয়েছে। আমি এই এরিয়ার মধ্য থেকে আমি ঠিক করে নিলাম আমি এই একটা নির্দিষ্ট এরিয়াতে কনসেন্ট্রেট করব। ডিফাইন করা মানে সে এরিয়াটাও ঠিক হয়ে গেল। একই রকমভাবে ডিফাইন করার সময় আমাকে দেখে নিতে হবে যে আমার কন্ডিশনস কী কী রয়েছে। এরকম কন্ডিশনস ওয়াই জেড পি এরকম বিভিন্ন রকম কন্ডিশনস থাকতে পারে, এরিয়া কন্ডিশনস এগুলো থাকতে পারে। তার মধ্যে দিয়ে একটা স্পেসিফিক কন্ডিশনস দেখা গেল আমি পি নামক কন্ডিশনসটার উপর ভিত্তি করে এই কাজটা করার জন্য আমার পি নম্বর কন্ডিশনসটাকে কনসেন্ট্রেট করা দরকার। একই রকমভাবে এইগুলো কেন নির্বাচন করলাম, এগুলো লজিক্যালি কেন অ্যাকসেপ্টেড বা লজিক্যাল সাপোর্ট কী রয়েছে, তার জন্য আমার ডাইরেক্ট থিওরিটিক্যাল কানেক্টিভিটি এখানে অনেকগুলো রয়েছে। হয়তো মডারেট কানেকশান রয়েছে, হাই কানেকশান রয়েছে, লোয়ার কানেকশান রয়েছে। দেখা গেল আমি হাই কানেকশান রয়েছে এরকম একটি থিওরিটিক্যাল লিঙ্ক আমি খুঁজে পেলাম, সে থিওরিটিক্যাল একটা সাপোর্ট বা থিওরিটিক্যাল একটা কনসেপ্ট সেটাও কিন্তু আমি ডিফাইন করার সময়, যখন আমি কোনো একটা প্রবলেমকে ডিফাইন করার সময় কিন্তু সে থিওরিটিক্যাল সাপোর্টটাকেও আমি কানেক্ট করব। অর্থাৎ থিওরিটিক্যাল সাপোর্ট, থিওরিটিক্যাল অ্যাকসেপ্টেন্স, থিওরিটিক্যাল যে প্ল্যাটফর্ম সেটি প্র্যাকটিক্যালি যে কোনো প্রবলেমকে, যে কোনো রিসার্চারকে একটা লজিক্যাল প্ল্যাটফর্ম বা একটা এম্পেরিক্যাল প্ল্যাটফর্ম প্রোভাইড করে। এই লজিক্যাল প্ল্যাটফর্ম বা এম্পেরিক্যাল প্ল্যাটফর্মের প্রাসঙ্গিকতা বা কার্যকারিতা অত্যন্ত রয়েছে। কারণ আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো কাজ আমরা গবেষণা করি না কেন করব, এটা করা কেন দরকার, এটা না করলে কি অসুবিধা আছে, এই রকমভাবেই কেন করব, এই রকম অনেকগুলো প্রশ্নের যথার্থ উত্তর খোঁজার জন্য কিন্তু আমাদের লজিক্যাল সাপোর্টের প্রয়োজনীয়তা রয়েছে। মুনরো এবং এঙ্গেলহার্ট এনারা কিন্তু টু ডিফাইন রিসার্চ প্রবলেম, অর্থাৎ যখন কোনো একটা প্রবলেমকে আমরা ডিফাইন করব, রিসার্চ প্রবলেম বলতে এরকম কতগুলো সূচক বা কতগুলো একক বা কতগুলো নির্ধারক, কতগুলো সিনট্যাক্সের কথা কিন্তু উল্লেখ করেছেন। এই সিনট্যাক্সগুলো কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বা সিগনিফিক্যান্ট। এগুলো সম্পর্কে আমাদের প্রত্যেকটি রিসার্চার বা ইনভেস্টিগেটর, অর্থাৎ যারা অনুসন্ধান করছেন বা করতে চান, তাদেরকে কিন্তু এই বিষয়গুলি সম্পর্কে যথার্থভাবে আলোকপাত করা প্রয়োজন বা বিষয়গুলি সম্পর্কে যথার্থভাবে অনুশীলন করা প্রয়োজন। এরপরে আমরা রিসার্চ প্রবলেম বা আইডেন্টিফিকেশন অফ রিসার্চ প্রবলেমের যে বিষয়টি রয়েছে, এটা বলতে গিয়ে আমরা দেখব যে রিসার্চ প্রবলেমের সোর্স কতগুলো হতে পারে, অর্থাৎ আমি কোথায় থেকে কত রকম জায়গা থেকে এই রিসার্চ প্রবলেমগুলো পেতে পারি, কতগুলো সোর্স অফ রিসার্চ প্রবলেম রয়েছে। তাহলে এবার আমরা আলোচনা করব সোর্সেস অফ রিসার্চ প্রবলেম। সোর্সেস অফ রিসার্চ প্রবলেম কী কী আছে, হ্যাঁ রিসার্চ প্রবলেমের সোর্সগুলো কী কী রয়েছে। সোর্সেস অফ রিসার্চ প্রবলেম, এখানে সাধারণভাবে আমাদেরকে মনে রাখতে হবে যে সোর্সেস অফ রিসার্চ প্রবলেম কত রকমের সোর্স রয়েছে। 1 নম্বর, এখানে বলা হচ্ছে নাম্বার 1 এক্সিস্টিং থিওরিজ, অর্থাৎ আমরা যে রিসার্চ প্রবলেমগুলোকে নির্বাচন করব, সে রিসার্চ প্রবলেম আমি কোথা থেকে পেতে পারি।
এরকমও এক্সিস্টিং অনেক থিওরি রয়েছে। থিওরি কোনগুলো থিওরি? যেরকম হচ্ছে মানুষ আছে, মানুষের কর্মপদ্ধতি আছে, মানুষ সমাজবদ্ধ জীব, সমাজ আছে, মানুষের প্রয়োজন আছে, মানুষের জীবন আছে, মানুষের অভিযোজন আছে, সেই রিলেটেড একই রকমভাবে পরিবেশ রয়েছে, পরিবেশ রিলেটেড, এরকম বিভিন্ন বিষয় যেখানে মানুষ যে বিষয়গুলির সাথে ক্রিয়া প্রতিক্রিয়া প্রতিনিয়ত করে থাকে, মানুষের যে সমস্ত প্রয়োজন বোধ রয়েছে, মানুষের যে সমস্ত রিকোয়ারমেন্ট রয়েছে, সেই বিষয়গুলি রিলেটেড এরকম নলেজ সেক্টরে বা নলেজের যে ফিল্ডে, এম্পেরিক্যাল ফিল্ডে এরকম প্রচুর বিভিন্ন রকমের কিন্তু এক্সিস্টিং থিওরি আমরা দেখতে পাই। সে থিওরিগুলোকে আমরা স্টাডি করার মাধ্যমে, সে থিওরিগুলোকে আমরা যথার্থভাবে অ্যানালাইসিস করার মাধ্যমে আমরা কিন্তু সেখান থেকে রিসার্চ প্রবলেমকে আইডেন্টিফাই করতে পারি, সেখান থেকে রিসার্চ প্রবলেম সিলেক্ট করতে পারি। এতে লাভ কি হবে? এতে কিন্তু একটা সুবিধা আছে। কি সুবিধা আছে? যে আমরা যখন কোনো এক্সিস্টিং থিওরি থেকে কোনো একটা প্রবলেম বা মানে রিসার্চ প্রবলেমকে ডিফাইন করব বা আইডেন্টিফাই করব, তখন কিন্তু আমি একটা সেই যে নির্দিষ্ট থিওরির পরিপ্রেক্ষিতে প্রবলেমটাকে ডিফাইন করলাম, সে থিওরিটির কিন্তু আমি লজিক্যাল সাপোর্ট বা একটা এম্পেরিক্যাল সাপোর্ট কিন্তু আমি যথার্থভাবে পাবো। হ্যাঁ, সেই থিওরিটির যে লজিক্যাল সাপোর্ট বা সেই থিওরিটির যে একটা এম্পেরিক্যাল সাপোর্ট, সেটা কিন্তু আমি একজন রিসার্চার হিসেবে পাবো। এটি কিন্তু একটা খুব হেল্পফুল জায়গা। সেজন্য হচ্ছে যে সমস্ত রিসার্চ সোর্স রয়েছে, সোর্স অফ রিসার্চ প্রবলেম রয়েছে, তার মধ্যে এটি কিন্তু একটু তাৎপর্যপূর্ণ। সেটি হচ্ছে যে এক্সিস্টিং থিওরিজ। এবার হচ্ছে পাস্ট এক্সপিরিয়েন্স। হ্যাঁ, পাস্ট এক্সপিরিয়েন্স একটা হচ্ছে গুরুত্বপূর্ণ সোর্স, যেখান থেকে আমরা কিন্তু যেখান থেকে আমরা কিন্তু রিসার্চ প্রবলেমকে ডিফাইন করতে পারি বা আইডেন্টিফাই করতে পারি। তা পাস্ট এক্সপিরিয়েন্স মানে অতীতের কী কী ঘটনা ঘটেছে, যে প্রবলেমটার পরিপ্রেক্ষিতে যে সমস্যা বা যে প্রশ্নগুলো, একজন গবেষক হিসাবে আমি আমার সামনে কতগুলো প্রশ্ন এসেছে, ডিফিকাল্ট প্রশ্ন এসেছে, কঠিন জটিল প্রশ্ন এসছে, সে প্রশ্নগুলোর আমি যথার্থ উত্তর অনুসন্ধান করতে চাইছি বা তার একটা সলিউশন আমি বের করতে চাইছি। এমতো পরিস্থিতিতে আমি দেখা গেল সে প্রবলেমটি এরকম দেখা গেল এক্স। সে প্রবলেম যে এক্স নামক যে প্রবলেমটি রয়েছে, সেই এক্স নামক প্রবলেমটির সলিউশন বের করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে? আমাকে কিন্তু এই প্রবলেম রিলেটেড যে সমস্ত নলেজ রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে, সেই নলেজ এবং এক্সপিরিয়েন্সগুলোকে অ্যাক্সেস করতে হবে, ভালোভাবে সেগুলোকে আমাকে খুঁজে বের করতে হবে যে এই প্রবলেমটার সলিউশন কি আদৌ রয়েছে, এই প্রবলেমটির সলিউশন কি পূর্বেই বেরিয়ে গেছে কিনা, বা সলিউশনটা পূর্ব থেকে বর্তমান রয়েছে কিনা, সেটা জানার জন্য আমাকে কি করতে হবে? সেই রিলেটেড যে সমস্ত এক্সপিরিয়েন্সগুলো রয়েছে, সেই রিলেটেড এক্সপিরিয়েন্সগুলোকে অ্যাক্সেস করতে হবে সবার প্রথমে। এবার অ্যাক্সেস করার পরে সেগুলোকে অ্যানালাইসিস করে নিয়ে সেখান থেকে স্পেসিফিক, যদি দেখা যায় যে ডাইরেক্ট আমি সেই প্রবলেমটার সলিউশন খুঁজে পাচ্ছি, তাহলে আমার সেই বিষয় নিয়ে গবেষণা করার প্রাসঙ্গিকতা নেই, প্রয়োজনীয়তাও নেই। কিন্তু যদি দেখা যায় যে সামান্য কানেকশন রয়েছে, কিন্তু যেমন যে ধরনের বা যে রূপে বা যে প্রকারে আমরা সেই প্রবলেমটি সলিউশন পেতে চাইছি, সেইভাবে প্রবলেমটির সলিউশন সেখানে বলা নেই বা সেখান থেকে সেই সলিউশনটা আমরা পাচ্ছি না, এই রকম যদি পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু মেইনলি আমাকে কিন্তু সেই এক্সপিরিয়েন্সগুলোকে অ্যানালাইসিস করে নিয়ে স্পেসিফিক জায়গাটাকে ডিফাইন করতে হবে। এটা কিন্তু আমাদেরকে মনে রাখা খুব প্রয়োজন, এবং সেখান থেকেই কিন্তু রিসার্চ প্রবলেম কিন্তু যেটা হবে ঠিক হবে। এইটি হচ্ছে একটা বিচার্য বিষয়। তো যাই হোক, এরকম আমরা দ্বিতীয় গুরুত্বপূর্ণ একটা এরিয়া খুঁজে পেলাম, সেটা হচ্ছে কি পাস্ট এক্সপিরিয়েন্স। সেই পাস্ট এক্সপিরিয়েন্স থেকেও কিন্তু আমরা আমাদের প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে পারবো, ডিফাইন করতে পারবো বা সিলেক্ট করতে পারবো। তৃতীয় গুরুত্বপূর্ণ সোর্স কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যেমন সাজেশনস অফ প্রিভিয়াস রিসার্চ। সাজেশনস অফ প্রিভিয়াস রিসার্চ। প্রত্যেকটা আমরা জানি যে প্রত্যেকটা রিসার্চে যখন রিসার্চ কমপ্লিট করার পর কিন্তু প্রত্যেকটি রিসার্চ কী করে, তাদের কিন্তু একটা সাজেশনস প্রোভাইড করে থাকে। তারা কিন্তু তাদের মতো করে সে গবেষণা রিলেটেড, অর্থাৎ যে গবেষণাটি তিনি করেছেন বা যে সমস্যাটির সমাধান তিনি বের করেছেন বলে দাবি করছেন, বা যে সিদ্ধান্তে তিনি পৌঁছানোর সময় তিনি কিন্তু অনেক সময় এরকম তার কাজটা, অর্থাৎ তিনি যে প্রবলেম নিয়ে কাজ করেছেন, সে কাজটিকে যাতে আরও একটা স্ট্যান্ডার্ড প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া যায়, কীভাবে নিয়ে যাওয়া যেতে পারে, সেই সম্পর্কে গবেষণার অনুকূলে আরও কতগুলো, অর্থাৎ গবেষণাকে অনেক বেশি সিগনিফিক্যান্ট করার জন্য কতগুলো সাজেশন প্রোভাইড করেন। একজন ইনভেস্টিগেটর যখন তিনি কী করবেন, প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে চাইছেন, বা রিসার্চার যখন কোনো প্রবলেমকে আইডেন্টিফাই করতে চাইছেন, তখন কিন্তু তিনি এই যখন রিলেটেড লিটারেচারগুলোকে, রিলেটেড অ্যাসপেক্টসগুলোকে যখন রিভিউ করতে গিয়ে কিন্তু এই বিভিন্ন রকমের সাজেশনসগুলো কিন্তু তাদের সামনে উঠে আসবে, এবং সেই সাজেশনসগুলো থেকেও কিন্তু আমরা বিভিন্ন রকমের তাৎপর্যপূর্ণ প্রবলেমকে কিন্তু ডিফাইন করতে পারবো। 3 নম্বর সোর্স এটা গেল। এবার চতুর্থ যে সোর্সটি
প্রথম হলো এক্সিস্টিং থিওরি, দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ সোর্স আমরা দেখেছি সেটি হচ্ছে কি, সেটা হচ্ছে পাস্ট এক্সপিরিয়েন্স থেকে। তৃতীয় হচ্ছে সাজেশনস অফ প্রিভিয়াস রিসার্চ। চতুর্থ যে গুরুত্বপূর্ণ যে সোর্সটি সেটি হচ্ছে প্রফেশনাল এক্সপিরিয়েন্সেস। প্রফেশনাল এক্সপিরিয়েন্স বলতে কি বোঝাচ্ছে, যখন কোনো একজন ব্যক্তি যখন প্রফেশনের সাথে যুক্ত থাকছে এবং প্রফেশনের সাথে যুক্ত থাকার জন্য দীর্ঘদিন ধরে ওনারা মানে সেই নির্দিষ্ট ব্যক্তি সেই প্রফেশন রিলেটেড বিভিন্ন রকম প্রশ্ন বা পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন এবং সেই সমস্যা বা সেই সমস্যাগুলোর সমাধানও উনি মানে সেই ব্যক্তি বা ব্যক্তিবর্গ বা সমাজের অন্তর্ভুক্ত যে কোনো ব্যক্তি বা এক্সপার্টেরা যখন সেইগুলোকে টেকনিক্যালি বা স্ট্র্যাটেজিক্যালি সেই প্রবলেমগুলোকে সলভ করছেন, অর্থাৎ তাদের প্রফেশন রিলেটেড প্রবলেমগুলোকে সলভ করছেন এবং সলভ করার মাধ্যমে তার সলিউশনের বিভিন্ন কি পয়েন্ট বা কি অ্যাসপেক্টসগুলোকে মেনশন করছেন, সেই যে এক্সপিরিয়েন্সগুলো কিন্তু প্রফেশনাল এক্সপিরিয়েন্স। দেখা যাচ্ছে সেই প্রফেশনাল এক্সপিরিয়েন্সগুলো তারা উল্লেখ করে রেখেছেন বা সেগুলোকে পাবলিশ করেছেন বা সেগুলো কিন্তু এক্সপ্লেইন করেছেন। এমন হতে পারে সেগুলো আমরা পাবলিশড রূপে সেই এক্সপিরিয়েন্সগুলো আমরা পেতে পারি। আমরা এরকম হতে পারে যে সেগুলো পাবলিশড হয়নি কিন্তু সেই ব্যক্তি রয়েছে, সেই ব্যক্তিদের সাথে ডাইরেক্ট কনভারসেশন বা তাদের সাথে ইন্টারাকশনের মাধ্যমে, তাদের ক্রস অ্যানালাইসিস বা ভিউ এক্সচেঞ্জিংয়ের মাধ্যমে সেই প্রফেশনাল এক্সপিরিয়েন্সগুলো থেকেও কিন্তু আমরা রিসার্চের যে প্রবলেম সেই প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে পারি। এরপরে পাঁচ নম্বর যে গুরুত্বপূর্ণ যে সোর্সটি রয়েছে সেটি হচ্ছে কি প্রফেশনাল, যেমন এক্সপিরিয়েন্স একটা ব্যাপার, আর আমি একসাথেই বলে দিয়েছিলাম যে এরকম অনেক বিষয় রয়েছে যেগুলো পাবলিশড হয়েছে। প্রফেশনাল এক্সপিরিয়েন্সগুলো পাবলিশড করে, কেউ পাবলিশড করে এই কথা ভেবে নিয়ে পাবলিশড করে যে প্রবলেমগুলো তাদের দৈনন্দিন জীবনে তারা ফেস করেছেন এবং সেই সমস্যার সমাধানগুলো তারা নিজেদের কর্মপ্রচেষ্টার মাধ্যমে বের করে নিয়ে এসেছেন। এই একই রকমের সমস্যা যদি পরবর্তীতে কোনো ব্যক্তি বা ব্যক্তি সমুদায় একই ক্ষেত্রে যদি অনুভব করেন, তাহলে এই সমস্যাগুলোর সমাধান তারা যাতে অনায়াসে করতে পারেন, সেই জন্য কখনো তাদের যে কোনো ব্যক্তি তারা কি করছেন, সেই প্রফেশনাল এক্সপিরিয়েন্সগুলোকে তারা পাবলিশড করেন। আবার কখনো সেগুলো পাবলিশড হয় না। পাবলিশড হয়ে গেলে আমাদের সামনে প্রফেশনাল রিলেটেড লিটারেচার কিন্তু কিন্তু আমাদের সামনে প্রফেশনাল লিটারেচার কিন্তু আমাদের সামনে আসবে। সেই প্রফেশনাল লিটারেচারগুলোকে স্টাডি করার মাধ্যমেও আমরা কিন্তু রিসার্চের যে সে প্রবলেমগুলোকে ডিফাইন করতে পারবো বা রিসার্চের প্রবলেমকে কিন্তু আমরা ঠিক করতে পারবো। এটাও কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ সোর্স অফ রিসার্চ প্রবলেম। এরপরে 6 নম্বর যে সোর্সটি সম্পর্কে আমরা আলোচনা করব সেটি হচ্ছে এরকম সোশ্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল চেঞ্জেস। সোশ্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল চেঞ্জেস। এর অর্থ কি আছে? এর অর্থ হচ্ছে আমরা জানি বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নতির জন্য বিজ্ঞানের আধুনিককালে আমরা যদি দেখি যে বিজ্ঞানের দ্রুত অগ্রগতি বা বিজ্ঞানের দ্রুত প্রয়োগ বা প্রভাব আজকে সমাজ এবং সমাজ জীবনকে বিভিন্নভাবে প্রভাবিত করেছে এবং এই বিজ্ঞানের উন্নতির জন্য পাশাপাশি বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ উন্নতির ক্ষেত্র হচ্ছে প্রযুক্তি। এই যে বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নতি, এর ফলে দেখা যাচ্ছে মানুষ যেখানে রয়েছে, মানুষ যেখানে জীবনযাপন করছে, সেখানে কিন্তু একটা দ্রুততার সাথে একটা পরিবর্তনের বাতাবরণ কিন্তু আমরা পর্যবেক্ষণ করছি। এই দ্রুত পরিবর্তনের ফলে অর্থাৎ বিজ্ঞানের এই সদূর প্রসারী প্রভাব ব্যক্তি জীবন এর মধ্যে যে দ্রুততার সাথে বিভিন্ন রকম পরিবর্তন আসছে, এই পরিবর্তনগুলো কখনো অনুকূল হচ্ছে, কখনো বা সেগুলো প্রতিকূল হচ্ছে এবং সেই অনুকূল বিষয়গুলি তো রয়েছে। সেখান থেকে মানুষ নিজেদের জীবন বা সমাজ জীবনকে সমৃদ্ধ করার চেষ্টা করছে বা চেষ্টা করার মধ্য দিয়ে তাদের সামনে অনেক জটিল পরিস্থিতিও আসছে। একই রকমভাবে যে সমস্ত প্রতিকূল প্রভাব সৃষ্টি হচ্ছে, সে প্রতিকূল প্রভাব থেকে সমাজ বা ব্যক্তি নিজেদেরকে মুক্ত করতে চাইছে বা মুক্ত করার একটা প্রয়োজনীয়তা অনুভব করছে এবং এই যে প্রয়োজন বোধ বা সেই প্রয়োজন বোধ থেকেও কিন্তু রিসার্চকে আইডেন্টিফাই করার একটা জায়গা রয়েছে বা সুযোগ রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে তাহলে বলা যেতে পারে এই যে চেঞ্জ হচ্ছে, সোশ্যাল চেঞ্জ হচ্ছে, এই সায়েন্স অ্যান্ড টেকনোলজির চেঞ্জের ফলে কিন্তু সামাজিক ক্ষেত্রে পরিবর্তন আসছে। একই রকমভাবে সায়েন্সের র্যাপিড চেঞ্জের জন্য কিন্তু একটা টেকনোলজিক্যাল চেঞ্জেস আসছে। তাহলে টেকনোলজিক্যাল চেঞ্জেস এবং সোশ্যাল চেঞ্জেসের যে বিষয়টি, এই চেঞ্জেসের বিষয়গুলির পরিপ্রেক্ষিতে কিন্তু কি দেখা যাচ্ছে, সেখান থেকে কিছু গবেষক, কিছু ব্যক্তি সেখান থেকেও কিন্তু তারা বিভিন্ন রকম রিসার্চের যে বিষয়গুলি, রিসার্চের প্রবলেমগুলোকে কিন্তু ঠিক করতে পারেন বা নির্বাচন করতে পারেন। এরকম একটা বিচার্য বিষয় রয়েছে যে টেকনোলজিক্যাল অ্যান্ড সোশ্যাল চেঞ্জেস।
এই 6টি হচ্ছে সোর্স অফ রিসার্চ প্রবলেম। এরপরে 7 নম্বর যে সোর্সটি সম্পর্কে আমরা আলোচনা করব সেটি হচ্ছে যে অ্যাভেলেবল রিসার্চ ওয়ার্ক। অ্যাভেলেবল রিসার্চ ওয়ার্ক অর্থাৎ এখানে যেটা বলছে সেটি হচ্ছে কি যে কোনো একটি প্রবলেম বা কোনো একটা সেক্টর, কোনো একটা প্রবলেমের নিরিখে হতে পারে, কোনো একটা ডোমেইন অফ ডিসিপ্লিনের পরিপ্রেক্ষিতে হতে পারে, বা ডোমেইন অফ নলেজের পরিপ্রেক্ষিতে হতে পারে, বা ডাইমেনশনের পরিপ্রেক্ষিতে হতে পারে, বা ভেরিয়েবিলিটির পরিপ্রেক্ষিতে হতে পারে। আমরা জানি সময়ের পরিবর্তনশীল এবং সময় পরিবর্তনের সাথে সাথে পরিস্থিতিও পরিবর্তন হয়, আর সময় পরিবর্তন হয়, পরিস্থিতি পরিবর্তন হয়। আর যেহেতু সেই সময় এবং পরিস্থিতিতে ব্যক্তি সেখানে উপস্থিত থাকে এবং সেখানে কিন্তু ব্যক্তিরও পরিবর্তন দেখতে পাই। ব্যক্তি যেহেতু পরিবর্তন হয় তাহলে ব্যক্তির জীবন পরিবর্তন হয়, চরিত্র পরিবর্তন হয়, তো ব্যক্তিত্ব পরিবর্তন হতে পারে, ব্যক্তিত্ব পরিবর্তন হয়। তাহলে এই বিভিন্ন পরিবর্তন, ব্যক্তির পরিবর্তনের সাথে সাথে সমাজ পরিবর্তন হয়, সমাজের পরিবর্তনের সাথে সমাজের আরও অন্যান্য যে সমস্ত তন্ত্রগুলি রয়েছে, অর্থনৈতিক পরিবর্তন হয়, ধর্মীয় পরিবর্তন, সামাজিক পরিবর্তন ইত্যাদি বিভিন্ন পরিবর্তনগুলি হয়। তাহলে এই যে পরিবর্তনগুলি হচ্ছে সেই পরিবর্তনগুলি সম্পর্কে যদি অ্যাভেলেবেল যদি রিসার্চ থাকে, সেই অ্যাভেলেবেল রিসার্চ ওয়ার্কগুলোকে অ্যানালাইসিস করার মাধ্যমে, সেই অ্যাভেলেবেল রিসার্চের যে বিষয়গুলি সেগুলোকে অ্যানালাইসিস করার মাধ্যমেও সেখান থেকে কিন্তু কোর কিছু কোশ্চেন্স বা কোর কিছু যে ভাবনা, সে কোর ভাবনা বা কোর কোশ্চেন্স বা কোর অ্যাসপেক্টসগুলো কিন্তু গবেষকের কাছে বা ইনভেস্টিগেটরের কাছে কিন্তু এক্সপ্লোর হয়ে যায় বা বেরিয়ে আসে, এবং তার মাধ্যমে কিন্তু কী করতে পারেন সেই বিষয়টিকে, সেখান থেকে কিন্তু কোনো একজন গবেষক বা কোনো একজন ইনভেস্টিগেটর সেখান থেকে কিন্তু প্রবলেম নির্বাচন করতে পারবেন বা প্রবলেম ঠিক করতে পারেন। এটি একটি গুরুত্বপূর্ণ সোর্স। এরপরে 8 নম্বর যে সোর্সটি সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কনসালটেশন উইথ এক্সপার্ট। কনসালটেশন উইথ এক্সপার্টস। কনসালটেশন উইথ এক্সপার্টস কথাটির অর্থ কি? এখানে যে প্রবলেমগুলো নিয়ে আমরা যে ডিফিকাল্টিস বা যে সিচুয়েশনস বা যে রিকোয়ারমেন্ট বা যে নিডগুলোকে নিয়ে আমরা বা যে নিডের জন্য আমরা স্টাডি করতে চাইছি বা অনুসন্ধান করতে চাইছি বা অনুশীলন করতে চাইছি, সেই সেক্টর রিলেটেড এরকম বহু এক্সপার্টস থাকতে পারে। সেই এক্সপার্টদের সাথে, সেই পণ্ডিত ব্যক্তিদের সাথে বা স্কলারদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে, তাদের সাথে কনভারসেশনের মাধ্যমেও কিন্তু একজন ইনভেস্টিগেটর বা গবেষক কিন্তু কী করতে পারেন, প্রবলেম রিসার্চের যে প্রবলেম সেটাকে কিন্তু তিনি বের করতে পারেন। তাহলে যখন আমরা কোনো রিসার্চ আইডেন্টিফাই করতে চাইছি তখন কিন্তু আমাদেরকে সেই রিসার্চ প্রবলেম আমরা কোন সোর্সে পেতে পারি, কি সোর্স রয়েছে, সেই সোর্সগুলোকেও কিন্তু আমাদেরকে জানা খুবই প্রয়োজন। এবং সোর্সগুলোকে জানার পরিপ্রেক্ষিতে সেখানে লজিক্যাল অ্যানালাইসিস করার মাধ্যমে কিন্তু আমরা প্রবলেমগুলোকে আমরা ঠিক করতে পারবো। এরপরে আমরা সাধারণ যে একটা স্টেপ, অর্থাৎ যখন রিসার্চ প্রবলেমকে আইডেন্টিফাই করব, সেই আইডেন্টিফাই করার জন্য একটা ছোট্ট সিকোয়েন্স আছে। সেটি তাহলে কি স্টেপস টু আইডেন্টিফাই, এটাকে আমরা স্টেপস টু আইডেন্টিফাই রিসার্চ প্রবলেম। তার রিসার্চ প্রবলেমকে যদি আইডেন্টিফাই করতে হয় সেটার একটা স্টেপস আমরা এরকমভাবে আলোচনা করে থাকি বা আলোচনা করতে পারি। সেটা কি? স্টেপ 1। প্রথমে আমাদের তাহলে কি রিসার্চ প্রবলেমকে যদি আইডেন্টিফাই করতে হয় সবার আগে তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে যেটা করতে হবে যে আইডেন্টিফাই অফ এরিয়া বা আইডেন্টিফিকেশন অফ এরিয়া, আইডেন্টিফিকেশন অফ এরিয়া অফ ইন্টারেস্ট। অর্থাৎ গবেষক কোন ফিল্ডে কাজ করতে চাইছেন বা যে ফিল্ডে তার ইন্টারেস্ট রয়েছে, বা এখানে বলছে যে ক্ষেত্র, অর্থাৎ যে এরিয়াতে তার ইন্টারেস্ট রয়েছে। যেমন ধরা যাক আমি যদি একজন শিক্ষাবিজ্ঞানের অর্থাৎ এডুকেশন সাবজেক্টের কোনো একজন এক্সপার্ট হই, তাহলে দেখা যাচ্ছে আমার পছন্দের জায়গা কি রয়েছে। সবার আগে অর্থাৎ প্রবলেম যখন আইডেন্টিফাই করতে চাইছি রিসার্চের জন্য, তখন কিন্তু সবার আগে আমাকে বের করতে হবে আমার এরিয়া অফ ইন্টারেস্ট। আমি কোন সেক্টরে কাজ করতে আগ্রহী,
কারণ আমাদেরকে মনে রাখতে হবে যে এরিয়াতে আমাদের ইন্টারেস্ট থাকবে না সেই বিষয় নিয়ে যদি আমরা কাজ করি তাহলে সেক্ষেত্রে কি দেখা যাবে, আমাদের মোটিভেশন আসবে না, কনসেন্ট্রেশন আসবে না, সেখানে নিরুৎসাহ ভাব দেখা যাবে। ফলে যে উদ্দেশ্য নিয়ে কাজটা করতে চাইছি সেই উদ্দেশ্যটা বাস্তবিক ক্ষেত্রে সফল হবে না। এটা হচ্ছে প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপে আমাদেরকে কি করতে হবে, আমরা তো প্রথম স্টেপে ইন্টারেস্টের জায়গাটাকে ঠিক করে নিলাম, দ্বিতীয়টাকে আমাদেরকে ঠিক করতে হবে সিলেকশন অফ সোর্স, সিলেকশন অফ দি সোর্স ফর রিসার্চ, সিলেকশন অফ সোর্সেস, সিলেকশন অফ সোর্সেস। আমি যে রিসার্চ প্রবলেমটাকে ঠিক করব, ঠিক করার জন্য আমাকে কিন্তু ইন্টারেস্টের পরিপ্রেক্ষিতে আমাকে সোর্স বের করতে হবে যে ঠিক আছে আমি এই এরিয়াতে কাজ করতে চাইছি, সোর্সেস ফর রিসার্চ প্রবলেম। আমাকে সোর্সটাকে ডিফাইন করতে হবে, সোর্সগুলো কি কি রয়েছে, কোন কোন সোর্সগুলো রয়েছে, যে সোর্সগুলো থেকে আমার ইন্টারেস্টের পরিপ্রেক্ষিতে আমি রিসার্চ প্রবলেম পেতে পারি, সেই সোর্সগুলোকে আইডেন্টিফাই করা, সেটাকে আমাকে জানতে হবে। সেটা আমরা জেনেছি যে কতগুলি সোর্স হতে পারে। একই রকমভাবে তৃতীয় যে গুরুত্বপূর্ণ স্টেপটি সেটি কি, সিলেকশন অফ রিসার্চ প্রবলেম অ্যান্ড ইভ্যালুয়েশন, সিলেকশন অফ রিসার্চ প্রবলেম অ্যান্ড ইভ্যালুয়েশন। অর্থাৎ যখন আমি কি করলাম, প্রথমে হচ্ছে আমার ইন্টারেস্ট, আমি কোন একটা এরিয়াতে কাজ করতে চাইছি সেই ইন্টারেস্টের জায়গাটা ঠিক করলাম, সেই ইন্টারেস্টের পরিপ্রেক্ষিতে কী কী সোর্স রয়েছে সেই সোর্সগুলোকে আইডেন্টিফাই করলাম, যেখান থেকে সেই ইন্টারেস্টের অনুসারী বা অনুকূলে বা ফেভারে আমি রিসার্চ প্রবলেম ঠিক করতে পারবো বা রিসার্চ প্রবলেম আমার সামনে উঠে আসবে। সেই বিষয়টিকে আমাকে সেজন্য ঠিক করার জন্য বা সেই সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাকে কী করতে হবে, আমাকে রিসার্চের প্রবলেমের সোর্সগুলোকে আইডেন্টিফাই করতে হবে, সেই সোর্সগুলো থেকে আমাকে স্পেসিফিক সোর্সকে সিলেক্ট করতে হবে। তারপরে যে জায়গাটির কথা বলা হচ্ছে, জায়গাটি কী রয়েছে আমি তো সিলেক্ট করলাম, সেখান থেকে সিলেক্টেড যে সোর্সগুলো সেগুলোকে প্রপার অ্যানালাইসিস করার মাধ্যমে সেখান থেকে আমার রিসার্চ প্রবলেমকে আইডেন্টিফাই করলাম। আইডেন্টিফাই করার পরে অবশেষে একটি কাজ থাকে, যেটি আমি আইডেন্টিফাই করলাম সেটা সিগনিফিক্যান্ট কি সিগনিফিক্যান্ট না, সেটা গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ নয়, সেই জন্য আমাকে সেই রিসার্চ প্রবলেমটাকেও কিন্তু ইভ্যালুয়েট করতে হবে, মূল্যায়ন করতে হবে, বিচার করতে হবে, জাজ করতে হবে সেই বিষয়গুলি নিয়ে। এবার তাহলে আমরা আলোচনা করব ইভ্যালুয়েশন অফ রিসার্চ প্রবলেম। অর্থাৎ একটা রিসার্চ প্রবলেমকে যখন আমরা জাজ করব যে সে রিসার্চ প্রবলেমটা যথার্থ হয়েছে কি হয়নি, সেটা জাজ করার জন্য আমাদেরকে কি কি বিষয়গুলোকে ফোকাস করা দরকার বা কোন কোন জায়গাগুলো আলোকপাত করা দরকার সেগুলো সম্পর্কে কিন্তু আমরা এবার বিচার করব। অর্থাৎ যেটি আইডেন্টিফিকেশন অফ রিসার্চ প্রবলেমের সাথে কিন্তু তাৎপর্যপূর্ণভাবে রিলেটেড, সেটি হচ্ছে কি ইভ্যালুয়েশন অফ রিসার্চ প্রবলেম। এরপরে তাহলে আমরা আলোচনা করব ইভ্যালুয়েশন অফ রিসার্চ প্রবলেম, ইভ্যালুয়েশন অফ রিসার্চ প্রবলেম। এটি কিন্তু একটা তাৎপর্যপূর্ণ প্যারাডাইম। অর্থাৎ যখন রিসার্চ প্রবলেম আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার সময় আমরা কী কী দিকে গুরুত্ব দেব। নাম্বার ওয়ান, প্রথম যে বিষয়টিকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে প্রবলেম শুড বি এম্পেরিক্যালি রিসার্চেবল। প্রবলেমটা কেমন হতে হবে, প্রবলেম শুড বি, অর্থাৎ যা বিচার করব, বিচার করার সময় আমাদেরকে এটা দেখে নিতে হবে এটা কি এম্পেরিক্যালি রিসার্চেবল কিনা। এম্পেরিক্যালি রিসার্চেবল কি রিসার্চেবল নয়। অর্থাৎ কি বলতে চাইছি, অর্থাৎ হচ্ছে এম্পেরিক্যাল কথাটার মানেটা কি, আমি এটা প্র্যাকটিক্যালি এক্সপেরিমেন্ট করে বা প্র্যাকটিক্যালি সেটাকে নিয়ে আমি স্টাডি করতে পারবো কি না। হ্যাঁ, এটা আমাকে দেখে নিতে হবে এম্পেরিক্যালি রিসার্চেবল কি রিসার্চেবল নয়। প্রথম প্রশ্ন, অর্থাৎ রিসার্চ প্রবলেম যখন নির্বাচন করব, নির্বাচন করার সময় আমাকে দেখতে হবে যে এটা এম্পেরিক্যালি প্র্যাকটিক্যালি বা এক্সপেরিমেন্টের মাধ্যমে হতে পারে বা হাতে কলমে অনুশীলনের মাধ্যমে হতে পারে, যে আমি সেটাকে নিয়ে স্টাডি করতে পারবো কি পারবো না সেটা আমাকে দেখে নিতে হবে, প্রথম প্রশ্ন। দ্বিতীয় যে বিষয়টিকে আমাকে দেখে নিতে হবে, যদি এর পরিপ্রেক্ষিতে এম্পেরিক্যাল হয় তাহলে সেটা আমাদের তাৎপর্যপূর্ণ একটা রিসার্চ প্রবলেম। দ্বিতীয় যে বলা হয়েছে যে রিসার্চ শুড বি নিউ অর অরিজিনাল, প্রবলেম শুড বি নিউ অর অরিজিনাল, অর্থাৎ অভিনব বা নতুন হতে হবে। অর্থাৎ কখনোই এমন কোনো প্রবলেম ঠিক করা যাবে না যে প্রবলেমটা হচ্ছে পূর্ব কোনো প্রবলেমের একটা রিপিটেশন হবে বা কপি হবে, সেটা কখনোই নির্বাচন করা যাবে না। সেই জন্য এখানে বলা হচ্ছে যে প্রবলেম শুড বি নিউ, আর নতুন হতে হবে। এটা কেন পুরনো যাতে না হয়,
পুরনো হলে সেটা কপি হবে, সেজন্য আনইনটেন্ডেড যে কপি হতেও পারে, সেই আনইনটেন্ডেড কপিটাকে আটকানোর জন্য, ঠেকানোর জন্য, রেজিস্ট করার জন্য রিসার্চারকে সেই জন্য কী করতে হয়, সেজন্য রিলেটেড যে সমস্ত লিটারেচার রয়েছে সেই রিলেটেড লিটারেচারগুলোকে কিন্তু ভালোভাবে স্টাডি করতে হয়, ভালোভাবে অ্যানালাইসিস করতে হয়, এবং সেই ভালোভাবে অ্যানালাইসিস করার মাধ্যমে তিনি কিন্তু বুঝে নিতে পারবেন, তিনি সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন যে প্রবলেমটিকে তিনি নির্বাচন করেছেন সেই প্রবলেমটি নতুন কি নতুন নয়, এবং সেটিকে এম্পেরিক্যালি সেটাকে রিসার্চ করা যাবে কি যাবে না, তার সিগনিফিক্যান্ট ভ্যালু রয়েছে কি না, সেটা কিন্তু তিনি সে সম্পর্কে কিন্তু বুঝতে পারবেন বা জানতে পারবেন। তৃতীয় যে বিষয়টি যে আমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে সেটি হচ্ছে প্রবলেম শুড হ্যাভ দ্য provision to create significant or intensive impact। হ্যাঁ, কি থাকতে হবে? প্রবলেম should have the provision, provision কিসের প্রভিশন থাকতে হবে? provision to create significant or ইন্টেন্সিভ ইম্প্যাক্ট, ইন্টেন্সিভ তাৎপর্যপূর্ণ বা সুদূর প্রসারী ইম্প্যাক্ট যাতে পড়তে পারে। অর্থাৎ আমরা যখন প্রবলেম সিলেক্ট করব তার জন্য সময় আমি ব্যয় করব, তার জন্য আমি এফোর্ট ব্যয় করব, তার জন্য লেবার দেব, তার জন্য অর্থের খরচ আছে, সব কিছুই আছে। তাহলে এত কিছু খরচ করে এমন কোনো সমস্যা আমরা নির্বাচন করব না যেটার একটা খুব সামান্য প্রভাব তৈরি হতে পারে, একটা সামান্য কন্ট্রিবিউশন আসতে পারে, এরকম প্রবলেমটি নির্বাচন করাটা সিগনিফিক্যান্ট নয় বা তাৎপর্যপূর্ণ নয়। সেই জন্য বলা হচ্ছে যখন কোনো প্রবলেম নির্বাচন করা হবে তখন কিন্তু দেখে নিতে হবে বা দেখে নেওয়া প্রয়োজন বা উচিত যে প্রবলেমটি নির্বাচন করা হয়েছে তার সদূর প্রসারী প্রভাব রয়েছে কিনা, কিংবা প্রভাব তৈরি হতে পারে কিনা বা কন্ট্রিবিউশন ক্রিয়েট হতে পারে কিনা বা সিগনিফিক্যান্ট রেজাল্ট আসতে পারে কিনা, সেটা সম্পর্কে কিন্তু আমাদেরকে বিচার করে নিতে হবে। এইটা কিন্তু আমাকে দেখে নিতে হবে রিসার্চ প্রবলেম নির্বাচনের সময়। আরেকটি বিষয় বলা হয়েছে যে রিসার্চ প্রবলেমটা ফিজিবল হতে হবে, প্রবলেম শুড বি ফিজিবল। হ্যাঁ, 4 নম্বর, এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাহলে কি বলা হচ্ছে, সেটি কি বলা হচ্ছে যে প্রবলেম শুড বি ফিজিবল হতে হবে। অর্থাৎ এটা করা যাবে কি না বেসড অন কতগুলো প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমাকে বিচার করে নিতে হবে। কিসের পরিপ্রেক্ষিতে? আমি যখন প্রবলেমটা নির্বাচন করব তখন কিন্তু আমাকে এইটাও কিন্তু মূল্যায়ন করে দেখে নিতে হবে। প্রথম কথা, 1 নম্বর বিষয় হচ্ছে কি রিসার্চ কম্পিটেন্সি। যে প্রবলেমটা নির্বাচন করা হয়েছে বা যে ব্যক্তি নির্বাচন করেছেন, যে ইনভেস্টিগেটর নির্বাচন করেছেন, তার সেই বিষয়টি নিয়ে তার কর্মক্ষমতা আছে কিনা, অর্থাৎ আদৌ তিনি সে প্রবলেমটিকে নিয়ে কাজ করতে পারবেন কি পারবেন না, রিসার্চের কম্পিটেন্সি রয়েছে কিনা, তার কর্মক্ষমতা রয়েছে কিনা, অর্থাৎ সে গবেষণাটা করতে পারবেন কিনা, সেটাকে ভালোভাবে অর্গানাইজড করে, সেটাকে ভালোভাবে ডিজাইন করে, সেই ডিজাইনটিকে ইমপ্লিমেন্ট করে তিনি তার যে রিসার্চের যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিগুলো এফিসিয়েন্টলি তিনি কন্ডাক্ট করতে পারবেন কিনা সেটাও কিন্তু দেখে নিতে হবে, সেটাও বিচার করে দেখে নিতে হবে। 2 নম্বর বিষয়টি যেটা বিচার করতে হবে সেটি হচ্ছে কি একটা ফিনান্সিয়াল ইস্যু রয়েছে, একটা টাইম রয়েছে, ফিনান্সিয়াল রয়েছে, ফিনান্স, হ্যাঁ, তারপরে রয়েছে টাইম। আমাকে এমন কোনো বিষয় নির্বাচন করা যাবে না যাতে প্রচুর অর্থের দরকার আছে, প্রচুর সময়ের লাগবে বা দরকার রয়েছে। হ্যাঁ, একই রকমভাবে দেখে নিতে হবে যে অ্যাডমিনিস্ট্রেটিভ কনসিডারেশন রয়েছে কিনা। অ্যাডমিনিস্ট্রেটিভ কনসিডারেশন কথাটির অর্থ হচ্ছে যে আমি এমন কোনো প্রবলেম সিলেক্ট করতে পারবো না, এমন কোনো প্রবলেম সিলেক্ট করতে পারবো না যেখানে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ পাবো না, অ্যাপ্রুভাল বা অ্যাপ্লিকেশন পাবো না। তাহলে কি হবে, আমি কাজ করতে চাইছি, সরকার থেকে বাধা দিচ্ছে, কোনো একটা টপিককে নিয়ে কাজ করতে চাইছি কিন্তু গভর্নমেন্টের অ্যাপ্রুভাল নেই, গভর্নমেন্ট সেটাকে টেকনিক্যালি দেখছে যে এই ধরনের প্রবলেম নিয়ে যদি স্টাডি করা হয় বা এর যে যদি কোনো রকম আউটকাম বা কন্ট্রিবিউশন বেরিয়ে আসে তাহলে সেক্ষেত্রে দেখা যেতে পারে যে সমাজের একটা বা রাষ্ট্রের একটা বৃহত্তর ক্ষতি হতে পারে। সেজন্য সেক্ষেত্রে তিনি কিন্তু বিভিন্ন রকমের সরকার বা অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টর থেকে বিভিন্ন রকমের অসহযোগিতার জায়গা কিন্তু তৈরি হতে পারে। সেজন্য এমন কোনো নির্বাচন করা যাবে না প্রবলেম যেখান থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট বা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল আমরা পাবো না। এটাও কিন্তু আমাদেরকে ফিজিবিলিটির মতো দেখে নিতে হবে। ফিনান্স একটি ম্যাটার, টাইম একটা ম্যাটার, এগুলো কিন্তু আমরা দেখে নিচ্ছি। আর সবথেকে বড় জিনিস যেটি আমরা শুরুতেই দেখে নিয়েছিলাম বা বিচার করে নিয়েছিলাম সেটা হচ্ছে যে ইন্টারেস্টটা কি? ইন্টারেস্টটা হচ্ছে যে
যে প্রবলেমটাকে সিলেক্ট করা হয়েছে বা যে প্রবলেমটাকে নিয়ে কাজ করা হবে, সেই প্রবলেমটাকে নিয়ে রিসার্চ করতে গেলে যে উৎসাহ বা যে আগ্রহের জায়গাটা দরকার, যে মোটিভের জায়গাটা দরকার, কনসেন্ট্রেশনের জায়গাটা দরকার, সেই ইন্টারেস্টটা সেই প্রবলেমের মধ্যে রিসার্চারের আছে কিনা, অর্থাৎ গবেষক যেটা নিয়ে কাজ করতে চাইছেন সেটাতে তার ইন্টারেস্ট আছে কিনা। যদি ইন্টারেস্ট সিগনিফিক্যান্ট লেভেলে থাকে তাহলে তার মধ্যে কিন্তু সে গবেষণা রিলেটেড যে উৎসাহ, সেই উৎসাহ কিন্তু তার মধ্যে কাজ করবে। এবং তার মধ্যে কি দেখা যাবে, সেই উৎসাহর জন্য কিন্তু তার উৎসাহ তৈরি করার ক্ষেত্রে কিন্তু একটা সিগনিফিক্যান্ট একটা মোটিভেশন কাজ করবে। এর ফলে যে কাজের যে বিভিন্ন যে প্রতিকূলতা, সে প্রতিকূলতাকে কিন্তু সে গবেষক কিন্তু অনায়াসে ওভারকাম করতে পারবেন। এবং যদি সেক্ষেত্রে কোনো কাজের কোনো ইন্টারেস্ট তার মধ্যে না থাকে, কোনো প্রবলেম রিলেটেড ইন্টারেস্ট তার মধ্যে না থাকে, তাহলে দেখা যাবে যে কাজ করার জন্য কাজ করা হচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু একটা সিগনিফিক্যান্ট রেজাল্ট আসার সম্ভাবনা থাকে না, মোটিভেশন থাকে না, কনসেন্ট্রেশন থাকে না, সেখানে একটা বাইপাস করার একটা প্রবণতা থাকতে পারে, সেখানে একটা মেকআপ দেওয়ার একটা জায়গা থাকবে, ডেফিসিয়েন্সি বিভিন্ন জায়গায় রেখে দেবে। তো এই জায়গাগুলো কিন্তু দেখে নিতে হবে। যখন কোনো প্রবলেমকে আইডেন্টিফাই করা হবে, রিসার্চ প্রবলেমকে যখন আইডেন্টিফাই করা হবে, তখন কিন্তু আমাদেরকে সেই রিসার্চ প্রবলেমটাকে ইভ্যালুয়েশন করে দেখে নিতে হবে, তার ভ্যালুটাকে বিচার করে দেখে নিতে হবে যে এটা সিগনিফিক্যান্ট ভ্যালু রয়েছে কিনা, এটা এফেক্টিভ ভ্যালু রয়েছে কিনা। যদি এফেক্টিভ বা সিগনিফিক্যান্ট ভ্যালু না থাকে তাহলে সেই রিসার্চ প্রবলেমকে কিন্তু আইডেন্টিফাই করা যাবে না, বা সেই প্রবলেমটাকে কিন্তু নিয়ে কিন্তু গবেষণা করা কখনোই সম্ভব হবে না। তো আমাদেরকে এই বিষয়ে অবশ্যই মনে রাখতে হবে, অর্থাৎ যারা প্রত্যক্ষভাবে গবেষণার সাথে সম্পর্কযুক্ত কিংবা যারা গবেষণা কাজটি করতে চান বা গবেষণা করার প্রয়োজনীয়তা অনুভব করেন, হ্যাঁ, তাদেরকে কিন্তু আবশ্যিকভাবে মনে রাখতে হবে যে এই কতগুলো গুরুত্বপূর্ণ বিচার্য বিষয় বা সিগনিফিক্যান্ট আসপেক্টস, যে আসপেক্টসগুলোকে কিন্তু আমাদেরকে প্রপারলি বা এফেক্টিভলি বিচার বিশ্লেষণ করে নিতে হবে। এবং বিচার বিশ্লেষণ শুধু করলেই হবে না, সেগুলোকে বিচার বিশ্লেষণ করার পাশাপাশি সেগুলোকে যথার্থভাবে যাতে আমরা অ্যানালাইসিস করতে পারি, সেগুলোকে আমরা অ্যাপ্লাই করতে পারি, সেখান থেকে লজিক্যাল সাপোর্ট বের করতে পারি, লজিক্যাল একটা লেআউট আমরা খুঁজে পেতে পারি, এফেক্টিভ বা সিগনিফিক্যান্ট যে প্যারাডাইমগুলো আমরা খুঁজে পেতে পারি, ডিসিপ্লিনারি সাপোর্টসগুলো আমরা খুঁজে পেতে পারি, থিওরিটিক্যাল সাপোর্টস খুঁজে পেতে পারি, ইত্যাদি সমস্ত বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তো যাই হোক, আমরা এই বিষয়গুলোকে মাথায় রাখবো। আমরা পরবর্তীতে গবেষণা কাজের সাথে যুক্ত হলে আমরা এই ধরনের বিষয়গুলিকে নিয়ে আমরা অবশ্যই গুরুত্ব দেব বা এগুলোকে নিয়ে বিচার করব। এতক্ষণ ধরে আপনারা সকলে এই বিষয়টি সম্পর্কে মনোযোগ সহকারে শুনছিলেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।